1920 সাল ভারতবর্ষের ইতিহাসে অনেকগুলি ঘটনার সাক্ষী। তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অসহযোগ আন্দোলনের সূচনাকাল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি সবার কাজে লাগবে, বিশেষ করে যারা চাকরি পরীক্ষা দিচ্ছ। বিভিন্ন চাকরি পরীক্ষা দেখবে মডার্ন ইন্ডিয়ার পার্ট একটা থাকে, সেখানে মডার্ন ইন্ডিয়া পার্ট থেকে গান্ধীজির সময়কাল থেকে অনেক প্রশ্ন আসে এবং তোমাদের গ্র্যাজুয়েশন বা কলেজ লেভেল, স্কুল লেভেল সবেতেই এই সিলেবাস আছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি সম্পর্কে জানতে চেয়েছো একজন ছাত্রী, আমি তোমায় বলেছিলাম যে মেসেজ করেছিলি ইউটিউবে যে আমি তোমার এই জিজ্ঞাসা আমি চেষ্টা করব বর্ণনা করার। তুমি জানতে চেয়েছিলে যে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটটা কী ছিল। গান্ধীজির দ্বারা পরিচালিত তিনটি বড় আন্দোলনের কথা আমরা স্কুল থেকেই পড়ে আসছি: অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। তো প্রথম যে বড় আন্দোলনের কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। আচ্ছা, অসহযোগ আন্দোলন কি এমনি কি শুরু হয়ে গিয়েছিল? আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এবং তৎকালীন যারা কংগ্রেসের নেতৃত্ব ছিলেন এবং মহাত্মা গান্ধী, তার মনে হয়েছিল যে আন্দোলন শুরু করতে হবে। হঠাৎ করে কি আন্দোলন শুরু হয়েছিল? একদমই না। এই আন্দোলনের প্রেক্ষাপটে অনেকগুলি কারণ তৈরি হয়েছিল যা গান্ধীজিকে বাধ্য করেছিল এরকম একটা বড় আন্দোলন শুরু করার জন্য। তোমাদের বলে রাখি, 1920 সাল ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের যে মেন লিডার হিসেবে গান্ধীজিকে প্রতিষ্ঠিত করতে অনেকটাই এই 1920 সাল অত্যন্ত স্মরণীয় কাল হিসেবে ধরা হয়ে থাকে। আসি এর প্রেক্ষাপট সম্পর্কে। এর প্রেক্ষাপটের অনেকগুলি স্টেজ আমি তোমাদের সামনে এই ভিডিওতে বর্ণনা করতে চলেছি। মন দিয়ে তোমরা শুনবে এবং খাতা পেন নিয়ে তোমরা ছোট ছোট করে লিখে নিও। স্বায়ত্তশাসন লাভে ব্যর্থতা হয়েছিল। ব্যর্থতা একটা বড় কারণ ছিল অসহযোগ আন্দোলনের সূচনার পিছনে। আচ্ছা, স্বায়ত্তশাসনটা কি? স্বায়ত্তশাসন মানে হচ্ছে ওপরে ইংরেজরা থাকবে আর নিচে আমরা তাদের আন্ডারে আমরা স্বাধীনতা ভোগ করব, এরকম একটা কনসেপ্ট স্বায়ত্তশাসনের মধ্যে পড়ে। অর্থাৎ পূর্ণ স্বাধীনতা কিন্তু নয়। তো আমরা বারবার ইংরেজদের কাছে যে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব, অর্থাৎ ওই যে 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত যে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব চেষ্টা করছিলেন, তো সেটাতে আমরা বারবার ব্যর্থ হয়েছিলাম। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু, প্রেক্ষাপটটা দেখো যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখন ভারতীয়দের মধ্যে প্রবল আশা আকাঙ্ক্ষা জেগেছে এবং তারা সক্রিয়ভাবে ভারতবর্ষের মানুষেরা সমর্থন জানাচ্ছেন প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে। কারণ আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে দুটি দল, একটা ইংল্যান্ডের নেতৃত্বাধীন আর একটা জার্মানি নেতৃত্বাধীন। তো সরকারের যুদ্ধ প্রচেষ্টাকে সফল করার জন্য গান্ধীজিও, মনে রাখবে, গান্ধীজি প্রথম দিকে ইংরেজ বিরোধী ছিলেন না এবং গান্ধীজির আহ্বানেতে ভারতীয়রা দলে দলে এই প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের সাপোর্টার হিসেবে তারা যোগদান করেছেন, সেনাবাহিনীতে যোগদান করেছেন এবং প্রচুর পরিমাণে যুদ্ধ তহবিলে প্রচুর অর্থ তারা প্রদানও করেছিলেন। সেনাদলে যোগদান সম্পূর্ণরূপে ঐচ্ছিক হলেও এই সময়কালে আমরা দেখব যে পাঞ্জাবে বিশেষ করে একটা ব্যাপক পরিমাণে সেনাবাহিনী, পাঞ্জাবি সম্প্রদায়ের থেকে প্রচুর পরিমাণে লোকজন সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এই ব্রিটিশ সেনাতে। এবং ঐচ্ছিক বলে ঘোষিত হলেও জেনারেল ওডায়ার, আমরা নাম শুনেছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে প্রসঙ্গে, তিনি এটাকে কি করেছিলেন না বাধ্যতামূলক ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এই সময় আমরা দেখব যে পাঞ্জাব থেকে যে পরিমাণ সেনাবাহিনী সংগ্রহ হয়েছিল তাতে পরিমাণটা ছিল 3,55,000। ভারতবর্ষ থেকে মোট 12.5 লক্ষ সেনাবাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইংল্যান্ডের পক্ষ নিয়ে এবং তাতে হিসেবে দেখা গিয়েছিল যুদ্ধ শেষে প্রায় 10,000 সেনা মারা গিয়েছিলেন এবং যুদ্ধ তহবিলেতে 6,21,00,000 পাউন্ড চাঁদা আদায় হয়েছিল এবং একই সঙ্গে আমাদের যে জাতীয় ঋণের 30% সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট যে ঋণ করেছিলেন তার 30% ভারতীয়দেরই শোধ করতে হয়েছিল। অর্থাৎ ভারতবাসী আশা করেছিলেন এত কিছুর বিনিময়ে যে তারা স্বায়ত্তশাসন লাভ করবেন এবং সেই আশা আকাঙ্ক্ষার
সম্পূর্ণরূপে, কারণ ব্রিটিশ সরকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন স্বায়ত্তশাসনের জন্য, তো সেই আশা আকাঙ্ক্ষাকে প্রচুর সম্পূর্ণরূপে জল ঢেলে দিয়ে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন জারি হয়েছিল আমরা জানি। আর এই শাসন সংস্কার আইনের যে শর্ত বা যে প্রসেস, যে প্রস্তাবগুলি রাখা হয়েছিল, সেগুলো ছিল সম্পূর্ণরূপে তুচ্ছ এবং বিরক্তিকর এবং নৈরাজ্যমূলক। আর এই দাবি আদায়ের জন্য ভারতবর্ষের মানুষেরা মনে করলেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এই সময় মনে করলেন যে এভাবে আমাদের যে দাবি সেটা আদায় করা সম্ভব নয়, আমাদের অন্য পথ নিতে হবে, যার পথটি হচ্ছে বড় আন্দোলন। দ্বিতীয় বড় কারণ স্বায়ত্তশাসন অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করার জন্য, সেটা হচ্ছে যে অর্থনৈতিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধে আমাদের দেশবাসীকে একটা চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল। কারণ আমরা দেখব যে এই সময়তে খাদ্যাভাস, খাদ্যের অভাব লক্ষ্য করা গিয়েছিল, মুদ্রাস্ফীতি দেখা গিয়েছিল, দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছিল, ফাটকাবাজি এবং বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কাপড়, ঔষধ, চিনি, নানান যে দৈনন্দিন জিনিসের যে জিনিসপত্র তার দাম প্রচুর বেড়ে গিয়েছিল। 1913 সালে যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেখানে 143% হলে 1917 সালে তার দাঁড়িয়েছিল 196%। আর 1920 সালে এই দ্রব্যমূল্য বৃদ্ধির হারটা হচ্ছে প্রায় 281% হয়ে দাঁড়িয়েছিল। তো অদ্ভুতভাবে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন দ্রব্যমূল্য বৃদ্ধির হার স্তরে তরে বেড়ে গিয়েছিল। 1911 সালে একটা হিসেব দিই, 1911 সালে যেখানে এক জোড়া ধুতির দাম ছিল 1 টাকা 12 আনা, আর 1918 সালে এই দাম হয়েছিল প্রায় 6 টাকা। অর্থাৎ মোট কথা আমাদের দৈনন্দিন জীবনের যে জিনিসপত্র সেখানে ভয়াবহ মূল্য বৃদ্ধি হয়েছিল। আর এই সময় ভূমি রাজস্ব ব্যবস্থার পরিমাণ, অর্থাৎ 1918 সালের কথা বলছি, 1918 থেকে 20, ভূমি রাজস্বের বৃদ্ধি হওয়ার ফলে কৃষক কি করছিলেন, স্বল্প মূল্যে মহাজনদের কাছে তাদের যে উৎপাদিত দ্রব্য বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। আর কৃষকদের যে প্রয়োজনীয় যে জিনিস, সেটা হচ্ছে যে তাদের যে ধরো শিল্পদ্রব্য, সেগুলি কিন্তু উচ্চ হারে কিনতে বাধ্য হচ্ছিলেন। অর্থাৎ খাদ্যদ্রব্যের দাম 80 থেকে 100% বাড়লেও কৃষকদেরও যেমন জিনিসপত্রের দাম বাড়েনি, অন্যদিকে শ্রমিকদেরও যে তাদের যে ডেইলি ইনকাম সেটা কিন্তু বাড়েনি। এছাড়া আমরা দেখব যে নানান ধরনের পরিস্থিতি, যেমন ধরো যুদ্ধ যখন চলছিল তখন ব্রিটিশ সরকার বলছিলেন আচ্ছা ঠিক আছে আপনারা ভারতীয়রা শিল্প কলকারখানা গড়ে তুলুন। আবার যুদ্ধ যখন শেষ হলো তখন আবার ব্রিটিশ সরকার এমন নিয়ম কানুন আনলেন যাতে করে ভারতীয়রা শিল্পদ্রব্য বা শিল্প কলকারখানা গড়ে উঠতে না পারে, এমন পদ্ধতি অবলম্বন করেছিলেন। তো যার ফলে এক প্রকারে দেখতে পাবো যে একদিকে যেমন মন্দা চলেছিল, অন্যদিকে শ্রমিক ছাঁটাই হয়েছিল এর ফলে, এবং যার ফলে আমাদের যে একটা সর্বশেষ যে সীমা, ধৈর্য বলা যেতে পারে, সেটা কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছেছিল। আমাদের সমাজে তো দুটি বড় সম্প্রদায়, কৃষক এবং শ্রমিক, এবং তাদের যে ক্রমবর্ধমান যে অসন্তোষ, এই অসন্তোষ কংগ্রেসের পক্ষে আর সহযোগিতার নীতি অনুসরণ করা সম্ভবপর হচ্ছিল না। তাই গান্ধীজি গণ অসন্তোষকে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের পথে যাতে পরিচালনা করা যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। 3 নম্বর বড় কারণ, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট গঠনে আন্তর্জাতিক পরিস্থিতিও সেই সময়ে বিশেষভাবে দায়ী ছিল। সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতি যেমন ধরো 1 নম্বর, রাশিয়ায় আমরা জানি স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে ওখানকার যারা কৃষক এবং বিশেষ করে শ্রমিক এবং সাধারণ মানুষ, এই সম্প্রদায়টি তারা জারতন্ত্রের উচ্ছেদ করে দিয়েছিলেন, যেটা ভারতবর্ষে মানুষদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে তুলেছিল। অন্যদিকে ভারতীয়রা উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারাও যদি সংগ্রাম করেন তাহলে জয়যুক্ত হবেন। এছাড়া আমরা দেখব যে অনেক ছোট না, ওয়ার্ল্ড লেভেলে, বিশ্ব লেভেলে অনেক দেশেতে আন্দোলন হচ্ছিল। যেমন ধরো আয়ারল্যান্ডে সিনফিন আন্দোলন, অন্যদিকে মাইকেল কলিন্সের নেতৃত্বে আইরিশ গেরিলাদের যে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, অন্যদিকে মিশরের জুগলুল পাশার নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, অর্থাৎ আবার আমাদের যে এই যে চীনে
চীন দেশে যখন জাপান চীনকে অধিগ্রহণ করে রেখেছিল, তখন চীনারা জাপানিদের তৈরি করা পণ্যদ্রব্য তারা ব্যবহার করতে চাইছিলেন না, অর্থাৎ জাপানি পণ্য বয়কট করতে শুরু করে দিয়েছিলেন। অর্থাৎ এইসব ঘটনা ভারতবাসীদের মনে একটা কোথাও না কোথাও আলোড়ন তৈরি করে দিয়েছিল। 4 নাম্বার, অসহযোগ আন্দোলনের পিছনে অন্যতম বড় কারণ ধরা হয় সেটা হচ্ছে রাওলাট আইন। আমরা স্কুল লেভেলে এই সম্পর্কে কিছু তথ্য পড়েছি। তো রাওলাট আইন সম্পর্কে বলা হয় যে ভারতবর্ষের বিপ্লববাদ এবং জাতীয়তাবাদ আন্দোলনের দমনের উদ্দেশ্যে এই সময়ে বিচারপতি সরকার মানে ব্রিটিশ সরকার বিচারপতি সিডনি রাওলাটের মাধ্যমে একটি আইন জারি করেছিলেন, এবং এই আইনে স্থির হয়েছিল যে সরকার বিরোধী যে কোনো প্রচার তারা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে, এবং সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে তারা বিনা বিচারে গ্রেপ্তার করতে পারবেন। শুধু গ্রেপ্তার না, এবং বিশেষ আদালতে তার বিচারও হবে, এবং সেখানে বিনা বিচার অনির্দিষ্টকালের জন্য তাকে বন্দি রাখাও হবে, এবং বিনা সাক্ষ্য প্রমাণে বিশেষ আদালতে তাকে বিচার করে, আর বিচার তো করা হবেই, এবং বিচারের বিরুদ্ধে তারা আপিল করার অধিকার থাকবে না। এরকম একটা জঘন্য আইন আমাদের দেশে রাওলাট আইন ব্রিটিশ সরকার চালু করেছিলেন। আর এই আইনের বিরুদ্ধে মানে আইনটা যখন পাশ হয় তখন তো আইনসভায় ভারতীয় কিছু সদস্য ছিলেন, তারপরে দেখা গেছিল যে ভারতীয় সদস্যরা বিরোধিতা করছেন, সে বিরোধিতাকে ব্রিটিশ সরকার মানেনি। এই আইন তারা 1919 সালে 18ই মার্চ এই আইন ভারতবর্ষে লাগু করেন, এবং এই আইনটার ফলে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আমাদের দেশে অসহযোগ আন্দোলন তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার আসি এই রাওলাট আইনের ফলে 5 নম্বর কারণ হিসেবে দেখি যে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে 5 নম্বর কারণ এই রাওলাট আইনেরই পরবর্তী ঘটনা। সেটা হচ্ছে রাওলাট আইনের প্রতিবাদে আমাদের দেশে ভিন্ন ভিন্ন প্রতিবাদ মিছিল হচ্ছিল। তারই মধ্যে সবথেকে নামকরা এবং সবথেকে বিখ্যাত যে প্রতিবাদ সেটা আমরা স্কুলেতেই পড়েছি, কলেজেও পড়েছি, সেটা হচ্ছে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র পাঞ্জাবের একটি জায়গা, জালিয়ানওয়ালাবাগের যে মানে নিরস্ত্র যে জনসমাবেশের ওপরে গুলি চালানো হয়েছিল, সেখানে নারী, বৃদ্ধ, শিশু সহ যারা নিরীহ মানুষেরা মারা গিয়েছিলেন, এবং তার পরবর্তীকালে অমৃতসর সহ পাঞ্জাবের যে 5টি জেলায় নারী সামরিক আইন জারি হয়েছিল, এবং সাধারণ মানুষের ওপরে বর্বরচিত আচরণ করা হয়েছিল। এটা দেখে সারা দেশে প্রবল উদ্দীপনা এবং ক্ষোভের সঞ্চার হয়েছিল। আর ব্রিটিশ ওই সময়তে একটা তথ্য এসেছিল যে ব্রিটিশ ওই সময় রাজনীতিবিদ, পরবর্তীকালে প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তিনি বলছেন যেটা একটা অস্বাভাবিক ঘটনা, অতি পাশবিক একটা ঘটনা। তো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে তিনি তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন, এবং কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন মহাত্মা গান্ধী এই সময় একটি বক্তব্য রেখেছিলেন, সেটি হচ্ছে শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। অর্থাৎ অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট তৈরিতে এই রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লাস্ট সবথেকে বড় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে যে খিলাফত সমস্যা। এখন খিলাফত সমস্যাটা কি, সেটা কে কেন্দ্র করে অসহযোগ আন্দোলন কিভাবে শুরু হলো সেটা একটু বলি তোমাদের বিস্তারিতভাবে। খিলাফত সমস্যা অসহযোগ আন্দোলনের পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিল এই জন্য, কারণ এই সময়তে ভারতবর্ষের মুসলিমরা নয়, গোটা ওয়ার্ল্ডের মুসলিমরা ওই সময় তুরস্কের যিনি সুলতান হতেন তাকে খলিফা বা মুসলিম জগতে ধর্মগুরু বলে মানতেন। এখন প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক যোগদান করেছিল ইংল্যান্ডের বিপক্ষে, অর্থাৎ ইংল্যান্ডের বিরোধী পক্ষে জার্মানির সঙ্গে। জার্মানি সহ যে জোটটি ছিল সেটা প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়। এখন এই পরাজয়ের প্রতিশোধ হিসাবে এই যারা ইংল্যান্ডের সঙ্গে জোটে ছিলেন যে সমস্ত দেশগুলি, তারা তুরস্ককে ভাগবাটোয়ারা করে নেয়, এবং এই ভাগবাটোয়ারা চোখে তুরস্কের সুলতানকে ক্ষমতাচ্যুত করে দেওয়া হয়, অর্থাৎ ক্ষমতা কমিয়ে দেওয়া হয় একদম সম্পূর্ণরূপে। এই ঘটনার আঘাত গোটা মুসলিম জগৎ পৃথিবীতে তাদের আঘাত লাগে, সমানভাবে ভারতবর্ষের মুসলমানদেরও অন্তরে আঘাত লাগে যে তাদের সর্বধর্মগুরু খলিফাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তারা প্রতিবাদ মিছিল শুরু করেন যে তাদের খলিফাকে তাদের পুনরায় সেই জায়গাতে ফেরত নিয়ে আসতে হবে। এখন খলিফাকে তার হিতমর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এই যে করার উদ্দেশ্যে ভারতবর্ষের মুসলমানরা যে আন্দোলন শুরু করেছিলেন সেটা হচ্ছে খিলাফত আন্দোলন।
এখন খিলাফত আন্দোলনের সঙ্গে মহাত্মা গান্ধীর কি সম্পর্ক? হ্যাঁ, গান্ধীজি যেহেতু ওই সময় জাতীয় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ লিডার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন, কারণ এতদিন ধরে 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত যে আন্দোলনে যে ধারা জাতীয় কংগ্রেসের, সেখানে কিন্তু একটা মুসলিম পক্ষ সবসময় মনে করতো যে না, মুসলমানদের জন্য এই জাতীয় কংগ্রেস সেভাবে ভাবে না, যার জন্য মুসলমানরা মেন আন্দোলন থেকে নিজেদেরকে অনেকটাই সরিয়ে রেখেছিলেন। তবে সবাই নয়, কিন্তু কিছু পার্সেন্টেজ একটা অংশ। তো গান্ধীজি খিলাফত আন্দোলনকে কেন পাখির চোখ হিসেবে দেখলেন? গান্ধীজি খিলাফত আন্দোলনকে এই জন্যই দেখলেন যে খিলাফত আন্দোলনে মুসলমানরা খলিফাকে তার পুনরায় পদে প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করছেন। আর গান্ধীজি এই প্রথমবার দেখতে পেলেন একটা হিন্দু মুসলিম ঐক্য সুযোগ। যদি কোনো কারণে মুসলমানদের ভারতবর্ষে মহাত্মা গান্ধী যে আন্দোলন শুরু করতে চলেছেন জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, সেখানে যদি যুক্ত করে দিতে পারেন, তাহলে কি হবে? হিন্দু মুসলিম একটা ঐক্য তৈরি হবে, এবং এই ঐক্য নিয়ে যদি তিনি আন্দোলনে নামেন, তাহলে সেই আন্দোলন আরও ব্যাপকভাবে ব্রিটিশ সরকারের ওপরে চাপ বা প্রভাব বিস্তার করতে পারবে। তিনি মনে করেছিলেন যে মুসলিম সমাজের খিলাফত আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করতে পারলে ইংরেজরা যে ইংরেজ অনুসৃত যে নীতি, তারা যে নীতি অবলম্বন করছেন, সেগুলি ব্যর্থ হবে এবং সরকারের ওপরে চাপ দেওয়া যাবে এবং স্বরাজ লাভ করতে সহজ হবে। তার মতে হিন্দু মুসলিম ঐক্যের এমন সুযোগ আগামী 100 বছরেও আর আসবে না। তো গান্ধীজি, তোমাদের দেখবে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আছে যে গান্ধীজি খিলাফত আন্দোলনকে কেন সমর্থন করেছিলেন। উত্তর হচ্ছে এটাই যে গান্ধীজি খিলাফত আন্দোলনকে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের ঐক্যের একটা পরিবেশ বা বাতাবরণ হিসেবে দেখেছিলেন। যে তিনি অনুমান করছেন যে আগামী 100 বছর এই হিন্দু মুসলিম ঐক্য আর কোনোদিন হবে না, এত বড় সুযোগ আর পাওয়া যাবে না ঐক্যবদ্ধ করার। এই কারণেই তিনি খিলাফত আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন, এবং সেই সমর্থন দাবি তিনি মুসলিম লিডারদের সঙ্গে কথা বলেছিলেন। খিলাফত আন্দোলন যদি তোমরা পড়ো, দেখতে পাবে যে মুসলমানদের তিনি বুঝিয়েছিলেন যে তারা যদি কংগ্রেসের তরফ থেকে তাদের পূর্ণ সমর্থন রয়েছে খিলাফত সমস্যা যে সংক্রান্ত যে আন্দোলন চলছে, এবং মুসলমানদেরও যদি অসহযোগ আন্দোলনে তারা যেন সমর্থন করেন, এই মর্মে তারা গান্ধীজিও বক্তব্য রেখেছিলেন। তো 1920 সালে 1 আগস্ট মুসলমান সম্প্রদায়ের অর্থাৎ খিলাফত যে আন্দোলন চলছিল, সেই সম্প্রদায়ের সমর্থনকে সঙ্গে নিয়ে শুরু করলেন অসহযোগ আন্দোলন। আমরা জানি কলকাতায় বিশেষ অধিবেশন বসেছিল লালা লাজপত রায়ের নেতৃত্বে। সেখানে বিশেষ অধিবেশনে এই স্বরাজকে প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে সামনে তুলে ধরা হয়েছিল। অনেকেই বিরোধিতা করেছিলেন এরকম একটা আন্দোলনের জন্য। পরবর্তীকালে 1920 সালের ডিসেম্বরে নাগপুরে অধিবেশন বসে, এবং সেই নাগপুর অধিবেশনে জিন্না মদন মোহন মালব্য, শ্রীমতী বেসান্ত ইত্যাদি কংগ্রেস নেতৃত্বদের বিরোধিতা থাকা সত্ত্বেও অহিংস অসহযোগ আন্দোলনের যে প্রস্তাব চিত্তরঞ্জন দাস উপস্থাপন করেছিলেন, সেটা এবং গান্ধীজিকে সামনে রেখে যে আন্দোলন পরিচালনার যে প্রস্তাব গৃহীত হয়েছিল, সেটা বাস্তবে রূপ পেল। আর আমরা দেখব যে গান্ধীজি শুরু করলেন এই নাগপুর অধিবেশনের পরেই গান্ধীজি শুরু করলেন ভারতবর্ষের সেই প্রথম সবথেকে বড় আন্দোলন, সর্বভারতীয় বড় আন্দোলন, 3টে আন্দোলনের মধ্যে, যার মূল লক্ষ্যই হচ্ছে যে পাঞ্জাবের অন্যায়ের প্রতিকার, 2 খেলাফত সমস্যার সমাধান, আর স্বরাজ অর্জন। তো এই হলো অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট। আশা করি তোমরা কিছুটা হলেও এই ভিডিও থেকে সাহায্য নিশ্চয়ই পাবে। তো বই পড়বে, আমি প্রত্যেকবারই বলি টেক্সট বই পড়বে। টেক্সট বই পড়লে অনেক তথ্য তোমরা নিজেরা জানতে পারবে, আর যখনই পড়বে খাতায় অবশ্যই ছোট ছোট করে নোট করে নিই। ভিডিওখানি শেষ করলাম, সকলেই ভালো থেকো। থ্যাংক ইউ।